আমরা এখানে ডি ব্লক এলিমেন্টের সেট 2 এর কোশ্চেন অ্যান্সার করছি। ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে ডি অরবিটালগুলো বা ডি ইলেকট্রনগুলো কেন ভালো ক্যাটালিস্ট। দুটো পয়েন্ট, একটা হলে সারফেস এরিয়াটা বেশি হয়ে থাকে, আর দু নম্বর কি, দু নম্বর হলো ভ্যারিয়েবল ভ্যালেন্সি থেকে থাকে। ভ্যারিয়েবল ভ্যালেন্সি এবং সারফেস এরিয়া বেশি হওয়ার জন্য তারা ভালো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে থাকে। তারপর একটা কথা বলেছে, হোয়াট আর দ্য ক্যারেক্টার অফ ইন্টারস্টেশিয়াল কম্পাউন্ড, মানে ইন্টারস্টেশিয়াল কম্পাউন্ড কি আমরা সেট 1 এর কোশ্চেনে দেখেছি, কিন্তু এর ক্যারেক্টার কি হয়ে থাকে না, এর জন্য তারা হার্ড হয়ে থাকে, মানে শক্ত হয়ে থাকে। এদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক অনেক বেশি হয়ে থাকে, মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক অনেক হাই হয়ে থাকে, এবং তারা কেমিক্যালি ইনার্ট, মানে তারা রিয়াকশান করতে চায় না, কেমিক্যালি ইনার্ট হয়ে থাকে, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে। তারপরে কোশ্চেনটা বলেছে মেল্টিং পয়েন্ট কম্পেয়ার করতে বলেছে এসসি এবং টিআই। তো এসসির ক্ষেত্রে আমরা কি জানি, আর্গন 3d1, ঠিক আছে, 3d1 4s2 হয়ে থাকে। তার ডিতে কটা ইলেকট্রন আছে, ডিতে একটা ইলেকট্রন আছে। আর টাইটেনিয়ামের ক্ষেত্রে কি হবে না, আর্গন 3d2 4s2 হয়ে থাকে। তার মানে ডিতে কটা ইলেকট্রন আছে, ডিতে দুটো ইলেকট্রন আছে। তাহলে বুঝতেই পারছো যে এখানে ডিতে ইলেকট্রনের সংখ্যা, আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বেশি, আর ডিতে যত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে তত কি হবে, তার মধ্যে মেটালিক বন্ড তত বেশি হবে। আর যত মেটালিক বন্ড বেশি হবে তত তার মধ্যে কী হবে, অ্যাট্রাকশন বা আকর্ষণ বল বাড়বে। আর অ্যাট্রাকশন যত বাড়বে, আকর্ষণ বল যত বাড়বে, তত তাদের মধ্যে মেল্টিং পয়েন্ট বাড়বে। তো টাইটেনিয়ামের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বেশি হয়ে থাকে, তার কারণ হলো আনপেয়ার্ড ইলেকট্রন বেশি, তার মেটালিক বন্ড বেশি, এবং মেটালিক বন্ডের জন্য তার মেল্টিং পয়েন্টটাও বেশি হয়ে থাকে। বলেছে গিভ সাম ইউজ অফ KMnO4। KMnO4 কী কাজে ব্যবহার করা হয়। KMnO4 একটা অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ। এটা হলো কোনো সল্টকে যদি ডিকালারাইজড করতে চাই, মানে বর্ণহীন করতে চাই। আর দু নম্বর হলো এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, যেটা প্রথমে বললাম। আর একটা ব্লিচিং হিসাবে কাজ করে থাকে KMnO4। তারপরের কোশ্চেনটা বলেছে ল্যান্থানাইডের মধ্যে রিয়াক্ট করে অ্যাসিড, ডাইলুট অ্যাসিড, মনে করে ল্যান্থানাইড এলেন, তাকে যখন ডাইলুট অ্যাসিড HCl এর সঙ্গে রিয়াকশান করলাম, তখন LnCl3 এবং সেখান থেকে অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস বার করে, যেমন অ্যালকালি মেটাল করে থাকে, মানে সোডিয়াম পটাশিয়াম যেরকম কাজ করে থাকে, এও সেরকম কাজ করে থাকে। একই রকমভাবে যদি ওয়াটার মলিকুলের সঙ্গে রিয়াকশান করে থাকে, তখন কি হবে না, ওই ছলথ্রি কেন তিনটে নিচ্ছি, তার কারণ আমরা জানি ল্যান্থানাইডের ক্ষেত্রে কমন অক্সিডেশন নাম্বার হলো +3, এবং ওয়াটার থেকেও সে কী করে না, হাইড্রোজেন গ্যাস বার করে থাকে। নেক্সট কোশ্চেনে আসছি। বলেছে ট্রানজিশন মেটাল হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট। ট্রানজিশন এলিমেন্টগুলোর মেল্টিং পয়েন্ট কেন বেশি হয়ে থাকে, কারণ ট্রানজিশন এলিমেন্টের যে ডি ইলেকট্রনগুলো থেকে থাকে, সেই ডি ইলেকট্রনগুলো কী করে না, মেটালিক বন্ড তৈরি করে, ধাতব বন্ধন, মেটালিক বন্ড তৈরি করে। এবং মেটালিক বন্ড তৈরি করবার জন্য তার মধ্যে কী হয়, অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল বেশি হয়, ফলে তাদের কী হবে, মেল্টিং পয়েন্টটা হাই হয়। ওকে, পয়েন্টটা ধরতে পেরেছ। তারপর বলেছে সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রানজিশন এলিমেন্ট সিমিলার রেডিয়াই। দেখো সেকেন্ড বলতে কি বোঝাতে চাইছে না, 4D, এবং থার্ড বলতে 5D, মানে ইলেকট্রনগুলো যেগুলো রয়েছে পিরিয়ডিক টেবিলে, তাদের সিমিলার রেডিয়াস কেন, কারণ 4D এবং 5Dর মাঝখানে আমরা জানি কি হয় না, ল্যান্থানাইড কন্ট্রাকশন হয়, ল্যান্থানাইড সংকোচন হয়, এবং ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য এই 4D এবং 5Dর যে রেডিয়াসটা রয়েছে সেটা কী করে দেয় না, সিমিলার বা একই রকম করে দেয়। বুঝতে পারছো, তাই জন্য 4D এবং 5D এলিমেন্টগুলোকে কি বলা হয়, কেমিক্যাল টুইনস, রাসায়নিক যমজ। তারপরে কোশ্চেন, সেকেন্ড আয়নাইজেশন ইজ ডিফিকাল্ট ফর কপার অ্যান্ড ক্রোমিয়াম হোয়ারাস ইজি ফর জিঙ্ক। দেখো কপারের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন করো, আর্গন 3d10 4s1। ক্রোমিয়ামের ক্ষেত্রে করো আর্গন 3d5 4s1। আর জিঙ্কের ক্ষেত্রে করো, জিঙ্কের ক্ষেত্রে আর্গন 3d10 4s2।
এবার ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। বলেছে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, সেকেন্ড মানে প্রথমটা বেরিয়ে গেছে, প্রথমটা যদি বেরিয়ে যায় একটা ইলেকট্রন কম লিখবো, মানে এই অবস্থা লিখবো, এটার নেই, এটারও এটা নেই, আর এটার একটা বেরিয়ে গিয়ে এখন এরকম রয়েছে, মানে সব প্লাস আকারে রয়েছে, সেই অবস্থায় ইলেকট্রন বার করছে। এখন দেখো তুমি খেয়াল করে দেখো এগুলোর ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো ফুলফিল্ড রয়েছে, এটার ক্ষেত্রে দেখো হাফ ফিল্ড রয়েছে। হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থেকে ইলেকট্রন বার করা ডিফিকাল্ট, তাই জন্য এদের আয়নাইজেশন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি কী হয় না, ভেরি হাই হয়ে থাকে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো ইলেকট্রনটা তো আর ডি থেকে বেরোবে না, এস থেকে বেরোবে। তো এস থেকে যদি বেরিয়ে যায় তখন Zn2+ যখন তৈরি হবে তখন দেখো আর্গন 3d10 হচ্ছে, তাহলে বেরিয়ে গেলে বরঞ্চ স্টেবল হচ্ছে। তাহলে Zn+ কি চাইবে, আমি একটা ইলেকট্রন বার করে দেবো, স্টেবল হব, তাই জন্য এর আয়নাইজেশন এনার্জি কী হয়, লো হয়। কিন্তু ওপরের দুটোর ক্ষেত্রে ভাবো অলরেডি সে ফুলফিল বা হাফ ফিল্ড রয়েছে, সেই অবস্থা থেকে ইলেকট্রন বার করা খুব ডিফিকাল্ট, তাই জন্য এদের ক্ষেত্রে সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা কী হয়, ভেরি ডিফিকাল্ট, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে খুব ইজি হয়ে থাকে। তারপরে কোশ্চেন, মোস্ট অফ দ্য ট্রানজিশন এলিমেন্ট আর প্যারাম্যাগনেটিক। কেন? কারণ ট্রানজিশন এলিমেন্টগুলো ডিতে কী থাকে, ডিতে কী থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, এবং ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবার জন্য আমরা জানি ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা মিউ সমান সমান √n × n+2bm, যেখানে এনটা হলো আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তত বেশি মিউয়ের ভ্যালু বাড়বে, মানে তত বেশি প্যারাম্যাগনেটিক নেচারটা বাড়তে থাকবে, তাই জন্য মোস্ট অফ দ্য ট্রানজিশন এলিমেন্ট আর কী হবে, প্যারাম্যাগনেটিক নেচার। নেক্সট কোশ্চেনটা বলেছে ট্রানজিশন এলিমেন্ট সহজে অ্যালয় তৈরি করতে পারে কেন? তার কারণ হলো এদের যে এলিমেন্টগুলো রয়েছে না, এই এলিমেন্টগুলোর সাইজ হলো সিমিলার, মানে প্রায় একই রকম সাইজ হয়ে থাকে, এবং সিমিলার সাইজ হওয়ার জন্য তারা ভালো অ্যালয় তৈরি করতে পারে। কোশ্চেন নাম্বার 6-এ আসছে। পরেরটা বলেছে ক্রোমিয়াম ইজ এ স্ট্রং রিডিউসিং এজেন্ট। তার কারণটা হলো ক্রোমিয়াম +2 থেকে ক্রোমিয়াম +3-তে যায়, ক্রোমিয়াম +3 হলো একটা স্টেবল কম্পাউন্ড, তার মানে এটা যাওয়ার জন্য কি করবে, ইলেকট্রন লস করবে, মানে অক্সিডেশন করছে বা জারণ করছে, এবং অক্সিডেশন করবার জন্য ক্রোমিয়াম +2টা কী হবে, একটা ভালো রিডিউসিং এজেন্ট। কিন্তু বলেছে ম্যাঙ্গানিজ 3 স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তার কারণ হলো ম্যাঙ্গানিজ 3 থেকে স্টেবল হলো ম্যাঙ্গানিজ 2+, কারণ এটা হলো 3d5 হাফ ফিল, তাহলে সেই ইলেকট্রন কি করবে, গেন করবে, এবং ইলেকট্রন গেন করাটাকে কি বলা হয়, রিডাকশন বা বিজারণ, আর রিডাকশন করবার জন্য Mn3+টাকে কি বলবো, অক্সিডাইজিং এজেন্ট। পয়েন্টটা ধরতে পেরেছ, কোনটার কার স্টেবল অক্সিডেশন নাম্বার এটা জানতে হবে। তারপরটা বলেছে কোবাল্ট-2 আনস্টেবল ইন অ্যাকোয়াস মিডিয়াম বাট ইন প্রেজেন্স অফ কমপ্লেক্সিটি এজেন্ট ইজ ইডিলি অক্সিডাইজ। তার কারণটা হচ্ছে ক্রোমিয়াম যখনই +3-তে চলে আসে, কোবাল্ট-2 থেকে যখনই কোবাল্ট +3-তে চলে আসে, তার CFAC মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিটা কী হয়ে থাকে, হাই হয়ে থাকে, তাই জন্য এ কী চায়, সহজে +3-তে চলে আসতে চায়, ইন প্রেজেন্স অফ কমপ্লেক্সোমেট্রিক এজেন্ট, মানে যারা কমপ্লেক্স তৈরি করে তবেই তো CFACটা বাড়বে, তাই না। পরের কোশ্চেন, D1 কনফিগারেশন ভেরি আনস্টেবল, কারণ D1 মানে কি, D1 মানে একটা ইলেকট্রন রয়েছে, তার মানে যদি একটা ইলেকট্রন লস করে দেয় তাহলে কী হবে, ইনার্ট গ্যাস কনফিগারেশন পাবে, নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন পাবে, তাই জন্য চাইবে একটা ইলেকট্রন লস করে দিতে, তাই জন্য D1 কনফিগারেশনটা কী হয়, আনস্টেবল হয়ে থাকে। বলেছে E0 Mn2+/Mn ভ্যালু কপার ইজ পজিটিভ, হোয়াট ইজ দ্য পসিবিলিটি রিজন ফর দিস। এই পজিটিভ ভ্যালুটা কি ইন্ডিকেট করছে, পজিটিভ ভ্যালু এটা ইন্ডিকেট করছে পরের জিনিসটা বেশি পরিমাণে স্টেবল। ওকে, এটা কেন হলো, তার কারণ তুমি কপারের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, আর্গন 3d10 4s1, আর +2 এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, আর্গন 3d10, তাহলে ভেবে দেখো, 3d9, দুটো ইলেকট্রন গেছে, তাহলে
তাহলে ভেবে দেখো এই জিনিসটা রয়েছে ফুলফিল, এই যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা কি রয়েছে, ফুলফিল রয়েছে, মানে সম্পূর্ণ রয়েছে। আর এটা কি, ইট ইজ নট এ ফুলফিল। এখন ফুলফিল হলে কি হয় জানি আমরা, স্টেবল হয়। তাই জন্য কপারটা বেশি স্টেবল, আর কপারটা বেশি স্টেবল বলেই, পরের জিনিসটা বেশি স্টেবল বলেই ভ্যালুটা পজিটিভ আছে। যদি উল্টোটা হতো, মানে এটা বেশি স্টেবল হতো, তাহলে কিন্তু ভ্যালুটা নেগেটিভ হতো। ওকে, পয়েন্টটা ক্লিয়ার? তার মানে যদি আমাকে এরকম ধরনের কোশ্চেন দেয়, আমি দুখানা অক্সিডেশনের মধ্যে দেখব কোনটা বেশি স্টেবল। আমাকে যদি আজকে এরকম একটা দিয়ে বলতো Mn+3 Mn+2 এই ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ, তখন আমাকে দেখতে হতো কোনটা বেশি স্টেবল। যদি এই পরেরটা বেশি স্টেবল হয় তাহলে পজিটিভ, আগেরটা বেশি স্টেবল হলে নেগেটিভ। তার মানে দেখো Mn+2 মানে কি আছে, আর্গন 3d5, আর Mn+3 কি আছে, আর্গন 3d4। তাহলে বুঝতেই পারছো 5 মানে কি আছে, হাফ ফিল। হাফ ফিল মানে কি আছে, স্টেবল। তার মানে পরেরটা বেশি স্টেবল, আর পরেরটা যদি বেশি স্টেবল, আগেরটা থেকে যদি পরেরটা বেশি স্টেবল হয়, ভ্যালুটা কী হবে, পজিটিভ। ওকে, আর যদি কখনো দেখতে আগেরটা বেশি স্টেবল হতো, তখন ভ্যালুটা নেগেটিভ হতো। কিন্তু যেমন মনে করো তোমাকে এরকম দিল, কারণ কোশ্চেন যেটা খুশি দিতে পারে। তো Fe3+ মানে কি, 3d5, সরি এটা 2 আছে, আর 2+ মানে কি 3d6। তাহলে বুঝতেই পারছো হাফ ফিল হচ্ছে প্রথমেরটা, আগেরটা হলো হাফ ফিল। তার মানে আগেরটা বেশি স্টেবল, আর আগেরটা বেশি স্টেবল হলে কী হবে, ভ্যালুটা নেগেটিভ হবে। তো খেয়াল রাখবে কিন্তু কোনটা বেশি স্টেবল তার উপর ডিপেন্ড করে। পরেরটা বলেছে হোয়াই ইজ দ্য হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার মেটাল এক্সিবিট ইন ইটস অক্সাইড অ্যান্ড ফ্লুরাইড। তার কারণ হলো অক্সিজেন এবং ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট দুটো কাজ করে। একটা হলো DSP, এদের যে এনার্জি ডিফারেন্স যেগুলো থাকে, সেই এনার্জি ডিফারেন্সটাকে লো করে দেয়, যেহেতু তার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আর 2 নম্বর আয়নাইজেশন এনার্জিটাকে কমিয়ে দেয়, কারণ এদের এনার্জি গ্যাপটা কমে যায়, তো ফলে আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তিটাও লো হয়ে যায়, ফলে হাই অক্সিডেশন নাম্বারটা শো করে। অ্যাডিশনালি যত হাই অক্সিডেশন নাম্বার হবে, মনে করো Mn+7, তার সঙ্গে অক্সিজেনের যে বন্ডটা, সেই বন্ডটা স্টেবল হবে, কারণ তার ল্যাটিসটা বেশি। ল্যাটিসটা বেশি কারণ কি, কারণ তাদের চার্জগুলো বাড়ছে, আর চার্জ যত বাড়ছে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বাড়ছে, আর অ্যাট্রাকশন ফোর্স যত বাড়ছে তত তাদের ল্যাটিস এনার্জিটাও বাড়তে থাকছে। ওকে, তো এই পয়েন্টটা আমরা বলবো। বলেছে স্পিন অনলি মোমেন্টাম 27। তার মানে কী করবো আমরা, আর্গন 27+2 বলেছে। আচ্ছা, আগে অ্যাটমিক নাম্বার 27 করে দিই, 4s2 3d7, তাই তো, 18 20 27। এবার কি বলেছে, +2 বলেছে। তার মানে +2 হলে কী হবে, আর্গন 3d7। 3d7 মানে কি, 7টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন কটা পড়ে থাকছে, আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে থাকছে 3টে পড়ে থাকছে, রাইট। তাহলে ফর্মুলা কি, মিউ = √n × n+2 bm। তাহলে 3টে পড়ে থাকছে, তার মানে কী হবে, 3 × 3 + 2 bm, 3 5 15 √15 bm। এটা হবে অ্যান্সার, বোর ম্যাগনেটিজম। ওকে, তারপরে বলেছে হুইচ ওয়ান ইজ স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, তো আমাকে দেখতে হবে হায়ার অক্সিডেশন নাম্বারে কোনটা যেতে চায়। Fe2+ থেকে Fe3+ বেশি যেতে চায়। তার কারণ কি, Fe2+ হলো 3d6, আর Fe3+ কি 3d5, মানে হাফ ফিল। তার মানে Fe2+ থেকে Fe3+ যাওয়ার সময় কী করবে, ইলেকট্রন লস করবে। আর ইলেকট্রন লস করার প্রসেসটাকে কি বলা হয়, অক্সিডেশন বা জারণ। আর যে অক্সিডেশন করে তাকে কি বলা হয় না, রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ। রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ। তাই Fe2+ ভালো রিডিউসিং এজেন্ট, তার কারণ Fe2+ থেকে Fe3+ বেশি স্টেবল। হোয়াই +3 বেশি স্টেবল, কারণ তখন D5 ইলেকট্রনিক কনফিগারেশন থাকছে, দ্যাট ইজ হাফ ফিল, এবং হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য সেটা বেশি স্টেবল। তো Fe2+ চাইবে Fe3+ কী করে কনভার্ট হয়ে যাব, এবং সেটা ভালো রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। তারপরে কোশ্চেনটা দিয়েছে যে
হুইচ অফ দ্য 3D এলিমেন্ট ট্রানজিশন এলিমেন্ট এক্সিবিট হাইয়েস্ট নাম্বার অফ অক্সিডেশন স্টেট? এটা হবে ম্যাঙ্গানিজ। 3Dতে হলে ম্যাঙ্গানিজ +7। আর যদি তোমাকে বলতো ওভারঅল ট্রানজিশন এলিমেন্টের মধ্যে কোনটা বেশি অক্সিডেশন স্টেট দেখায়, তখন কিন্তু অসমিয়াম বা রুথিয়াম হতো, কারণ এদের হলো +8 দেখায়। এটা হলো ওভারঅল যদি দেখাতো, ঠিক আছে, সব ট্রানজিশন এলিমেন্টের মধ্যে। আর যদি তোমাকে মেনশন করে দেয় 3Dর মধ্যে তো এগুলো নেই, তাই Mn হবে অ্যান্সার। তারপরে বলেছি ইন দ্য সিরিজ অফ SC এবং Zn এনথালপি অফ অ্যাটমাইজেশন জিঙ্ক ইজ লোয়েস্ট। কেন? তো তুমি SC ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখো, আর্গন 3D1 4s2, তার মানে ডিতে একটা ইলেকট্রন রয়েছে, রাইট। জিঙ্কের যদি করে দেখো তাহলে কী হবে, আর্গন 3D10 4s2, তার মানে দেখো এর ডি, দেখো ডি হলো ফুলফিল পুরোপুরিভাবে, ডিটা হলো ফুলফিল। তাহলে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই দুটোর মধ্যে কার আনপেয়ার্ড ইলেকট্রন বা সিঙ্গেল ইলেকট্রন বেশি রয়েছে, তুমি নিশ্চয়ই বলবে এইটার ক্ষেত্রে রয়েছে আনপেয়ার্ড বা সিঙ্গেল ইলেকট্রন বেশি, আর সিঙ্গেল ইলেকট্রন বেশি রয়েছে। আর যত আনপেয়ার্ড বা সিঙ্গেল ইলেকট্রন বাড়ে তত কি হয় না, তত তাদের মধ্যে মেটালিক বন্ড বাড়ে। আর মেটালিক বন্ড যত বাড়ে তত কী হবে, তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বাড়ে। আর অ্যাট্রাকশন ফোর্স যত বাড়বে তত তাদের মধ্যে কী হবে না, এনথালপি অফ অ্যাটমাইজেশন বেশি হবে। এনথালপি অফ অ্যাটমাইজেশন বেশি হবে, মানে অ্যাটমে পরিণত করতে বেশি এনার্জি দরকার হবে। পয়েন্টটা ক্লিয়ার? নেক্সট, এটা ঠিক যে সিলভারের ক্ষেত্রে অরবিটালটা ফুলফিল রয়েছে, কিন্তু সিলভারের আয়নটাকে ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, কারণ সিলভারের +2 এর ক্ষেত্রে তখন হয় কি 3D9 হয়ে থাকে। এর যে আয়নটা হয় সেই আয়নটার তো ফুলফিল নেই, তো আয়নটার যেহেতু ফুলফিল নেই তার মানে সিলভারের আয়নটা হলো একটা ট্রানজিশন এলিমেন্ট, কিন্তু সিলভার ইটসেলফ নয়, কিন্তু তার আয়নটা হলো একটা ট্রানজিশন এলিমেন্ট। তারপর বলেছে অ্যাক্টিনাইট কন্ট্রাকশন ইজ গ্রেটার দেন ল্যান্থানাইট কন্ট্রাকশন, সেট 1-এও কোশ্চেনটা ছিল। তার কারণ অ্যাক্টিনাইটে 5F থেকে থাকে, ল্যান্থানাইটে 4F থেকে থাকে। এই 5F এর ক্ষেত্রে পোর শিল্ডিং এফেক্ট থেকে থাকে বলে, শিল্ডিং এফেক্টটা কম হয় বলে। ওকে, নেক্সট কোশ্চেন, Mn2+ কম্পাউন্ড মোর স্টেবল দেন Fe2+, কারণ Mn2+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা করে দেখো, দেখো 3D5, মানে কি হচ্ছে হাফ ফিল। আর যখনই Fe2+ চলে আসছো তখন দেখো কি হচ্ছে, আর্গন 3D6, এটা হাফ ফিল নয়। আর আমরা কি জানি, হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল হয়ে থাকে, তাই Mn2+টা কী হবে, মোর স্টেবল। আর এটা কী হবে, এটা হলো কম্পারেটিভলি আনস্টেবল হয়ে থাকবে। তারপরে বলেছে পিএইচ চেঞ্জের সঙ্গে ডাইক্রোমেটের কালার কিভাবে চেঞ্জ হয়। আমরা সেট 1-এও এরকম একটা কোশ্চেন পড়েছি, Cr2O7 2-, যেটা হলো অরেঞ্জ কালার, থেকে CrO4 2- পরিণত হয়, যেটা কি হয় না ইয়েলো কালার হয়ে থাকে, এইভাবে চেঞ্জ হয়ে থাকে। বলেছে কোবাল্ট 2 ইজ স্টেবল ইন অ্যাকোয়াস মিডিয়াম বাট ইট প্রেজেন্স অফ কমপ্লেক্স মেট্রিকেশন ইট ইজিলি অক্সিডাইজড, কারণ কোবাল্ট 2টা কোবাল্ট 3-তে কনভার্ট হয়ে থাকে। কোবাল্ট 3টা কমপ্লেক্সোমেট্রিক রিয়েজেন্ট, মানে যারা CFACটাকে বা ক্রিস্টাল ফিল্ড এনার্জিটাকে বাড়িয়ে দেয়, তাদের প্রেজেন্সে এর CFACটা ভ্যালুটা হাই হয়ে থাকে, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিটা কী হয়ে থাকে, হাই হয়ে থাকে। পরেরটা বলেছে K2Cr2O7 এবং KMnO4 এর প্রিপারেশান। তো প্রথমে আমরা K2Cr2O7 এর প্রিপারেশান করছি। ওরটা কী থাকে FeCrO4, তাকে NaOH এবং অক্সিজেন দিয়ে রিয়াকশান করা হয়, করলে কী হয় Na2CrO4 তৈরি হয়, Fe2O3 তৈরি হয় এবং ওয়াটার তৈরি হয়। এই যে Na2CrO4 তৈরি হয়েছিল সেটা সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে কী হয়ে থাকে, Na2Cr2O7 ডাইক্রোমেটে কনভার্ট হয়, কারণ অ্যাসিড মিডিয়াম রয়েছে, Na2SO4 আর ওয়াটার তৈরি হয়। ব্যালেন্স করছি না, ব্যালেন্সটা করে নেবে। এই যে Na2Cr2O7 যেটা তৈরি হলো, এটাকে আমরা পটাশিয়াম ক্লোরেট দেবো, দিলে আমার কাছে K2Cr2O7 তৈরি হবে আর NaCl তৈরি হবে। এইভাবে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রিপেয়ার করতে পারি। এবার আমরা KMnO4 প্রিপারেশান করছি।
প্রথমে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে পটাশিয়াম হাইড্রক্সাইড এবং অক্সিজেন দিয়ে রিয়াকশান করলে আমার কাছে K2MnO4 তৈরি হবে। এই KOH-এর জায়গায় আমরা K2CO3ও ইউজ করতে পারতাম। এবার এই K2MnO4কে ইলেকট্রোলিসিস করলে আমার কাছে KMnO4 প্রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ ল্যান্থানাইট অ্যালয়। ল্যান্থানাইটগুলো যখন অন্য কোনো মেটালের সঙ্গে যুক্ত হয় তখন যেটা তৈরি করে সেটাকে বলা হয় ল্যান্থানাইট অ্যালয়। আচ্ছা, তার আগে কেমিক্যাল টুইন্স ছিল। কেমিক্যাল টুইন্স হলো কি না, 4D এবং 5D যে ইলেকট্রনগুলো রয়েছে, এই এলিমেন্টগুলো রয়েছে 4D আর 5D এলিমেন্টগুলো, তারা কি হয় না কেমিক্যাল টুইন্স হয়ে থাকে। কেন? কারণ 4D এবং 5Dর মাঝখানে কি হয় না, একটা ল্যান্থানাইট কন্ট্রাকশান হয়, ল্যান্থানাইট কন্ট্রাকশান হয়, এবং ল্যান্থানাইট কন্ট্রাকশানের জন্য এই দুটো অরবিটের ইলেকট্রনগুলোকে সাইজগুলোকে এলিমেন্টগুলোর সাইজকে, মানে 4D এবং 5Dর যে এলিমেন্ট আছে তাদের সাইজটা কী হয় না সিমিলার হয়। কেন সাইজটা সিমিলার হয়? কারণ তার মাঝখানে ল্যান্থানাইট কন্ট্রাকশান হয়। এই ল্যান্থানাইট কন্ট্রাকশানের জন্য তাদের সাইজটা কী হয় না সিমিলার হয়ে থাকে। তাই জন্য তাদের কেমিক্যাল বিহেভিয়ারও সেম হবে, কারণ সাইজটা সেম হলে, রেডিয়াসটা সেম হলে তাদের কেমিক্যাল বিহেভিয়ারও সেম হবে। তাই জন্য তাদেরকে আমরা কি বলে থাকি না কেমিক্যালি টুইন্স, রাসায়নিক যমজ। ওকে, যেমন ZR&HF, পরীক্ষায় কোশ্চেন দেয় ZR এবং HF এর ক্যারেক্টার সেম হয় কেন, বা ZR এবং HF কেন কেমিক্যাল টুইন্স হয়। তুমি দেখো ZR রয়েছে 4D-তে, HF রয়েছে তার ঠিক নিচে পিরিয়ডিক টেবিলে। তাই জন্য তাদের কী হয়, তাদের ক্যারেক্টার সেম হয়, তাদের রেডিয়াস সেম হয়, তাদের কেমিক্যাল বিহেভিয়ার সেম হয়। তাই জন্য তাদেরকে আমরা কেমিক্যাল টুইন্স বলে থাকি। তারপরটা আমরা আসছি ল্যান্থানাইট অ্যালয়। ল্যান্থানাইটগুলো যখন অন্য কোনো মেটালের সঙ্গে যুক্ত হয়ে থাকে তখন যেটা তৈরি করে সেটাকে আমরা ল্যান্থানাইট অ্যালয় বলে। যেমন একটা মিস মেটাল যেটা আমরা পড়েছিলাম, তাই তো, মিস মেটালের হলো একটা ল্যান্থানাইট অ্যালয়। তার কারণ মিস মেটালে কী থাকে, ল্যান্থানাইট থেকে থাকে 95%-এর কাছাকাছি, এটা ল্যান্থানাইট। আয়রন থেকে থাকে 5%-এর কাছাকাছি, আর বাকিটা কি থেকে থাকে, মানে 94 থেকে 95%, এটা 4 থেকে 5% থেকে থাকে। আর বাকিটা তোমার থেকে থাকে ছোট ছোট এলিমেন্টগুলো তোমার কাছে এখানে থেকে থাকে। ফর এক্সাম্পল তোমার কাছে সিলিকা থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, অ্যালুমিনিয়াম থাকতে পারে, সালফার থাকতে পারে, কার্বন থাকতে পারে, নিয়ে মিস মেটালটা তৈরি হয়। তারপরে কোশ্চেনে আসছি, গিভ এক্সাম্পল অ্যান্ড সাজেস্ট। বলেছে লোয়েস্ট অক্সিডেশন স্টেট আর বেসিক, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট আর অ্যাসিডিক। দেখো লোয়েস্ট অক্সিডেশন নাম্বার মানে কি? লোয়েস্ট অক্সিডেশন নাম্বার মানে হলো এ এখনও ইলেকট্রন লস করতে পারবে, করে হাইয়েস্টে যেতে পারে, তাই তো। লোয়েস্ট মানে কি, মনে করো ম্যাঙ্গানিজ 2+, তার মানে সে আরও ইলেকট্রন লস করতে পারবে, করে তার হায়ার অক্সিডেশন নাম্বারে যাবে। তার মানে ইলেকট্রন লস করার টেন্ডেন্সি রয়েছে, আর ইলেকট্রন লস করার যা টেন্ডেন্সি থাকে তাকে বেসিক বলা হয়। তাহলে কি বলবো, লোয়েস্ট অক্সিডেশন নাম্বার মিনস ইট রিডিলি লস ইটস ভ্যালেন্স ইলেকট্রন, সহজেই ইয়ার যোজ্যতা কক্ষের ইলেকট্রনটা লস করতে পারে, তাই জন্য তারা কী হয়ে থাকে, বেসিক হয়ে থাকে। কিন্তু হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারে যখন চলে আসবে তারা কি করবে, তারা ইলেকট্রন নেয়, কারণ তাদের আর ইলেকট্রন নেই যেটা লস করবে। মনে করো Mn+7-এ চলে এসছে, আর ইলেকট্রন লস করার কিছু নেই, সেই সময় কি করবে, ইলেকট্রন নেবে। তো ইলেকট্রন নেওয়াটাকে কি বলা হবে, অ্যাসিডিক। আর মাঝামাঝি জায়গায় থাকলে তখন সেটাকে অ্যামফোটারিক বলবো, মানে অ্যাসিড এবং বেস দুটো ক্যারেক্টারই রয়েছে। ওকে, তাহলে ইলেকট্রন লস এবং ইলেকট্রন গেনের উপর বেস করে আমরা এটা বললাম। লোয়েস্ট হলে ইলেকট্রন লস করবে, সো ইলেকট্রন লস করাটা মানে বেসিক, আর হাইয়েস্ট হলে ইলেকট্রন গেন করবে, ইলেকট্রন গেন করাটা হবে অ্যাসিডিক। তারপরটা বলেছে এ ট্রানজিশন মেটাল এক্সিবিট হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ইজ অক্সাইড অ্যান্ড ফ্লুরাইড। দেখো প্রথমত অক্সিজেন এবং ফ্লুরিনটা কি, হাইলি ইলেকট্রোনেগেটিভ, শুধু নয় এরা হাইলি অক্সিডাইজিং এজেন্ট। তাহলে কি করবে সে না, ট্রানজিশন এলিমেন্ট থেকে
হেল্প করবে টু রিমুভ ইলেকট্রনকে বার করবার জন্য। কী করে বার করবার জন্য করবে না, এদের এনার্জি গ্যাপটাকে কমিয়ে দেবে, এনার্জি গ্যাপটাকে বা এনার্জি ডিফারেন্সটাকে কমিয়ে দেবে। তাহলে এনার্জি ডিফারেন্স যত কম হবে তত ইলেকট্রনটা সহজে বেরিয়ে আসবে, এবং সহজে বেরিয়ে আসলে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বারটা শো করতে পারবে। ক্লিয়ার? তার মানে অক্সিজেন এবং ফ্লুরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হওয়ার জন্য হাইলি অক্সিডাইজিং এজেন্ট, তীব্র জারক পদার্থ, ফলে ট্রানজিশন এলিমেন্টের বাইরের সেল থেকে ইলেকট্রনগুলোকে কী করে দেয়, রিমুভ করে দিতে পারে। নেক্সট কোশ্চেন, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট এক্সিবিট অক্সায়নন অফ মেটালস। এটারও রিজনটা একই, অক্সায়নন মানে কি অক্সিজেন রয়েছে, একই রকম অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, হাইলি অক্সিডাইজিং এজেন্টও, তাহলে কি করবে সে ট্রানজিশন এলিমেন্ট থেকে কি করবে ইলেকট্রনটাকে বার করে দেবে এবং অক্সো অ্যানায়ন তৈরি করবে। মনে করো MnO4- অক্সো অ্যানায়ন, অক্সাইড আছে তার মাথায় অ্যানায়ন, ঠিক আছে। তো অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ম্যাঙ্গানিজ থেকে ইলেকট্রনটাকে বার করে দিয়েছে। কেন বার করে দিয়েছে না, তাদের এনার্জি ডিফারেন্স কমিয়ে দিয়েছে। এনার্জি ডিফারেন্স কাদের মধ্যে না SP, D এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্স আছে সেই এনার্জি ডিফারেন্সটাকে কমিয়ে দিয়েছে। নেক্সট আসছি, হাউ ডু ইউ সেপারেট ল্যান্থানাইট। ল্যান্থানাইটগুলোকে কী করে সেপারেট করা হয় না, সেপারেশন প্রসেসটা হলো আয়ন এক্সচেঞ্জ, রেজিন বা ক্রোমাটোগ্রাফি ইউজ করতে পারো, ক্রোমাটোগ্রাফি। ক্যারেক্টার অফ ডি ইলেকট্রনস, এরা কী হয়ে থাকে না কালার হয়ে থাকে, ক্যাটালিস্ট হয়ে থাকে, কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে থাকে, আর ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট বা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, পরিবর্তনশীল যোজ্যতা বা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখায়। হুইচ ল্যান্থানাইট অ্যাজ আ রেডিও অ্যাক্টিভ ল্যান্থানাইট হলো প্রোমেথিয়াম। প্রোমেথিয়াম ল্যান্থানাইটটা হলো রেডিও অ্যাক্টিভ হয়ে থাকে, ঠিক আছে। Zn2+ কেন কালারলেস, কারণ Zn2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো 3d10, দ্যাট ইজ ফুলফিল। তো ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন থাকার জন্য এটা কী হয়, DD ট্রানজিশন যেটা রয়েছে সেই DD ট্রানজিশনটা পসিবল নয়, তাই জন্য এটা কী হয়ে থাকে না কালারলেস হয়ে থাকে। ওকে, তো আমরা সেট 1 এবং সেট 2-তে ডি এবং F ব্লক এলিমেন্টের জন্য কোশ্চেন অ্যান্সারগুলো করলাম। আশা করব এই ধরনের কোশ্চেনগুলো করলে এক্সামে আমরা সহজে যে কোনো কোশ্চেনে অ্যান্সার করে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। নমস্কার।